নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভাঙড় নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা। ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। এর মাঝেই নওশাদের এক মন্তব্য ঘিরে বিতর্ক, আর সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে বিধানসভা চত্বরে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দেখুন। ভাঙড়, যে নামটা একসময় রাজ্যের মানচিত্রে হটস্পট হিসেবেই চিহ্নিত ছিল, জমি আন্দোলন, রাজনৈতিক সংঘর্ষ, বারুদের গন্ধ সবকিছুর কেন্দ্রই ছিল এই অঞ্চল। পরিস্থিতি সামাল দিতে ভাঙড়কে আনা হয় কলকাতা পুলিশের অধীনে। তারপর ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এলাকা। কিন্তু বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ভাঙড়ে যেন ফের বাজছে উত্তেজনার দামামা। নতুন বিতর্কের সূচনা কাশেম সিদ্দিকীকে ঘিরে। তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন সাধারণ সম্পাদক পদে। এই নিয়ে চাপে নওশাদ। রাজনৈতিক মহলে গুঞ্জন, তৃণমূল কি তবে ভাইকে দিয়ে ভাইয়ের ঘাঁটি দখল করতে চাইছে? জল্পনা যখন তুঙ্গে, তখন প্রকাশ্যে মুখ খুলে আগুনে ঘি ঢাললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। নওশাদের কথার জবাব দিতে দেরি করলেন না শাসক দলের হেভিওয়েট নেতা ক্যানিং তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদকে। নওশাদ সিদ্দিকী যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। ভোট এখনো প্রায় 1 বছর বাকি, কিন্তু ভাঙড় যেন আগে ভাগে পৌঁছে গেছে নির্বাচনী যুদ্ধের ময়দানে। প্রশ্ন উঠছে, এই চ্যালেঞ্জ কি শুধু রাজনৈতিক, নাকি এর পিছনে লুকিয়ে আরো গভীর কৌশল? কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা আব্দুল মালেক মোল্লা, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস, আপনাকেও স্বাগত জানাবো সুকেশ দা। আমি প্রথমেই সুকেশ দা আপনার কাছে আসব। আপনি নিশ্চয়ই শুনলেন আমাদের প্রতিবেদন। নওশাদ সিদ্দিকী তিনি যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এবং সম্প্রতি এই কাশেম সিদ্দিকী আপনাদের দলের নাম নথিভুক্ত করাতে কোথাও গিয়ে কি একটু চাপে পড়ে গিয়েছেন নওশাদ বলে আপনাদের মনে হয়? দেখুন, আমাকে বলছেন নওশাদ সিদ্দিকী তিনি চাইছেন একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি দাদা। হ্যালো, ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছি। নওশাদ সিদ্দিকী চাইছেন একটুখানি আলোয় আসতে, প্রচারের আঙিনায় আসতে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন। আসলে নওশাদ সিদ্দিকী কে? পশ্চিমবাংলার মানুষ তাকে কি চেনে, তাকে কি জানে? উনি রাজনীতিটা করছেন ফুরফুরা শরীফকে সামনে রেখে, এবং ওদের যে ফাউন্ডেশন হয়েছে 2021 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার হেডকোয়ার্টারের অ্যাড্রেসটা দেখুন, আপনি গুগলে সার্চ করে দেখতে পাবেন ফুরফুরা শরীফ, হুগলি অ্যাড্রেসটা রয়েছে। অর্থাৎ ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ তাদের আস্থা, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা জানাতে যায় আল্লাহর কাছে, এবং সেখানে ফুরফুরা শরীফকে সামনে রেখে যারা রাজনীতি করছে তারা কখনো সেকুলার হতে পারে না। মুখে বলছেন তারা সেকুলার, এবং ভাঙড়ের মানুষ সেকুলার কে বিশ্বাস করে। ভাঙড়ের মানুষ প্রতিবাদ এবং প্রতিবাদীদেরকে বিশ্বাস করে। কারণ আমরা দেখেছি ভাঙড়ের একজন নেতা হলেন আব্দুল রেজ্জাক মোল্লা, নাম করা সিপিএম এর নেতা, মাটি থেকে গাছের পাতা, যার কথায় উঠতো বসতো, তাকে চিনতো জানতো। পরে তো আপনাদের দলেও আসেন, তৃণমূলে এসেছিলেন, কারণ মেকি বামপন্থা, হ্যাঁ বলছি, তৃণমূলে এসেছেন, মন্ত্রী হয়েছেন, এবং ভাঙড়ের মানুষ তাকে গ্রহণ করেছে। এবং ভাঙড়ের মানুষ আজকে বুঝতে পারছেন যে মন্দির মসজিদ নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনি দেখবেন তওয়াজ সিদ্দিকী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্চ স্থানে রাখে, কারণ একজন ধর্ম নিরপেক্ষ নেত্রী হিসাবে, এবং ঠিক তার অপোজিটে আব্বাস সিদ্দিকী যে বক্তব্যগুলো রাখেন তার ভাইয়ের জন্য, ভাইয়ের ভোট ব্যাংকের জন্য,
সেটা একটা ধর্ম এবং জাতকে সামনে রেখে, এবং তার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ রায় দেবেন এবং সেখানে সায়নী ঘোষকে লোকসভায় আশীর্বাদ করেছেন এবং আগামী দিনে যে 26,000 ভোটে নওশাদ সিদ্দিকী জিতেছেন 2021 সালে, সেই 26,000টা উল্টে যাবে, 60,000 ভোটে তিনি হারবেন। এবং সেখানে আজকে কাসেম সিদ্দিকী, তিনিও একজন পীরজাদা, তিনিও বুঝতে পেরেছেন যে বাংলার সংস্কৃতি হলো ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি, বাংলার সৃষ্টি হলো ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে বিবেকানন্দ সকলে ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন এবং সেখানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলেছেন। কোন একটা জাতকে সামনে রেখে, একটা ধর্মকে সামনে রেখে বাংলার রাজনীতি করা যাবে না। আব্দুল সাহেব, এই যে শওকত মোল্লা তিনি বা সুকেশ দাও যেমনটা বলছেন যে নওশাদ সিদ্দিকী এবার আর জিততে পারবেন না, তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। শওকত মোল্লা তিনি তো বলছেন যদি তিনি হারাতে না পারেন নওশাদকে তাহলে তিনি অবসর নিয়ে নেবেন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেলেন? শওকত মোল্লা, হ্যাঁ, শওকত মোল্লা অবসর নিয়ে নেবে নওশাদ সিদ্দিকীকে হারাতে না পারলে, এই তো। হ্যালো, শুনতে পাচ্ছি দাদা, বলুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি শওকত মোল্লা অবসর নেবে কি না নেবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মাটিতে তার যে জনপ্রিয়তা, ভাঙড়ের মানুষের মনের কাছে যে জায়গা তিনি তৈরি করেছেন, সেইটা অত সহজে উপড়ে ফেলা যাবে না। সেটার প্রমাণ হচ্ছে গিয়ে নওশাদ সিদ্দিকীর সমর্থনে যে ধরনের ভাঙড়ের মানুষ, হাজার হাজার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তার সমর্থনে, তার ভালোবাসায় উদ্বেল হয়ে রাস্তায় নামছে এবং তাকে সমর্থন করছে, কোনো কিছুর বিনিময়ে নয়। যে সেখানে দেখা যায় যে বিরোধী দল তৃণমূলের অনেক রকম কিছু দেওয়ার ফলেও তারা তাদের জনসমর্থন সেইভাবে অটুট রাখতে পারছে না। আর একটা কথা আমার বন্ধু আর আগে বলে দিয়েছে যে প্রতিবাদী মানুষের সঙ্গে ভাঙড়ের মানুষ থাকে, এটা কিন্তু উনি একেবারে যথার্থ সঠিক কথাই বলেছেন। নওশাদ সিদ্দিকীর যে প্রতিবাদী কণ্ঠ, তার যে প্রতিনিয়ত সাধারণ মানুষের হক, সাধারণ মানুষের পাওনা, সাধারণ মানুষের প্রয়োজনের স্বার্থে যেভাবে লড়াই সংগ্রাম তিনি বিধানসভার মধ্যে করছেন এবং বিধানসভার বাইরে করছেন, যার কারণে ভাঙড়ের মানুষ আকণ্ঠ ভালোবাসা তার প্রতি রেখেছেন। আর একটা কথা যেটা আমি বলবো, এই যে ধর্ম 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 কথা বারে বারে যেটা ব্যবহার করা হচ্ছে, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান কোথাও ধর্মকে সামনে রেখে, ধর্মকে ব্যবহার করে কোথাও ভোটের কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন, এরকম যদি বলতে পারেন তখন আমি এটা মেনে নেব। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। ঘটনাচক্রে যদি কোনো পীর বংশের ছেলে বা ফুরফুরার কোনো ব্যক্তি যদি রাজনীতির ময়দানে এসে রাজনীতির পরিসরে সাধারণ মানুষের স্বার্থের কথা বলে, সাধারণ মানুষের হকের কথা বলে, সংবিধান রক্ষার লড়াই যদি করে, সেটা আমি তো মনে করি না কোনো অপরাধ বা কোনো অন্যায়। সেখানে ধর্মকে আমরা কোথাও কোনোভাবে ব্যবহার করি না, আমরা যথার্থ আব্দুল সাহেব, এই যে কাসেম সিদ্দিকী তিনি যে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে এলেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন এখন? হ্যাঁ, এতদিন তো তৃণমূলই বলতো যে পীরজাদারা কেন রাজনীতি করবে, তৃণমূলের অনেক নেতাই বলতো যে পীর বংশের ছেলেরা, এখন তো তাদের জেনারেল সেক্রেটারির পদে একজন পীরজাদা এসেছে। এটা তারা এতদিন ধরে কি বলছিলেন তাহলে? নওশাদ সিদ্দিকীকে ম্লান করার জন্য যে অপপ্রচেষ্টা এতদিন চালাচ্ছিলেন, এখন কি বলবেন? কাসেম সিদ্দিকী তার ভালো লেগেছে, তৃণমূল দলে গিয়েছে, তানারা তাকে একটা ভালো পদ দিয়েছে, বড় জায়গায় দিয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার আদর্শগত ব্যাপার, সেটা রাজনীতিগত ভাবে আমরা সেটা ময়দানে বুঝবো। তার আদর্শের কথা সেটাতে কি আপনাদের ভাঙড়ে আইএসএফ এর কিছুটা চাপ বাড়বে তাতে, যদি কাসেম সিদ্দিকীকে কোনো চাপ বাড়বে না, নির্বাচনে দাঁড় করানো হয়? কোনো চাপ বাড়বে না। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, কোনো চাপ বাড়বে না। একটা প্রমাণ ছোট্ট করে আমি দিচ্ছি। 14 তারিখে কলকাতায় নওশাদ সিদ্দিকীর ওয়াকাপের বিরুদ্ধে একটা বড় র্যালি ছিল। সেই র্যালিতে বাসন্তী হাইওয়েতে সাধারণ মানুষকে ক্যালকাটা পুলিশ আটকায়, প্রচুর সমর্থক যেতে পারেনি, তারা ফেরত যাওয়ার পথে ঘটকপুকুরে অবরোধ করে। সেই অবরোধ তোলার জন্য পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে আনা হয়েছিল। কি ঘটনা ঘটেছিল আপনারা সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে নেবেন, আমি সেটা আলাদা করে আর বলবো না।
সুকেশ দা বেশ বুঝতে পেরেছি আব্দুল সাহেব, আমি সুকেশ দা আপনার কাছে আসবো। আমাদের খুব অর্থাৎ কোথাও গিয়ে ভাঙরের যে রাজনীতি এবং এই ভাঙরের এই আসনটা আমরা দেখছি যে ভাঙর যখন কলকাতা পুলিশের আন্ডারে এসছে তারপর ধীরে ধীরে এখন কিন্তু ভাঙর শান্ত বলা চলে, কিন্তু যতই এই নির্বাচনের দিন এগিয়ে আসবে ততই কি ভাঙরে গোটা রাজ্যের পাশাপাশি সেখানকার রাজনীতির জমিটা উত্তপ্ত হতে শুরু করবে? কারণ এই গতকাল নওশাদ সিদ্দিকীর বক্তব্য, তারপর আজকে শওকত মোল্লার যে বক্তব্য, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, এটা শুরু হয়ে গেল। দেখুন, আমরা এই ওয়াকফকে সামনে রেখে মুসলিম সমাজ রাস্তায় নেমেছে, কিন্তু তার সাথে সাথে তাদের পেছনে আরএসএস এর মদতপুষ্ট তারাও রাস্তায় নেমেছে একসাথে। শামশেরগঞ্জ, ধুলিয়ান যে রিপোর্ট হাইকোর্টে প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু একটা পরিষ্কার বার্তা। কিন্তু আমাদের কথা হলো, যদি ওয়াকফের আন্দোলন করতে হয় আপনি দিল্লিতে গিয়ে করুন, কারণ আপনি পার্লামেন্টের সামনে গিয়ে করুন, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে করুন, আপনি এই রাজ্যের মধ্যে থেকে আমি ওয়াকফ নিয়ে প্রশ্নই করলাম না সুকেশ দা, আপনি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি ওয়াকফ নিয়ে প্রশ্নই করলাম না, আমি যেই প্রসঙ্গে প্রশ্ন করলাম আপনি সেটা নিয়ে বলুন। কথা বলছি, আমার শোয়ের পরিসরটা কম, এতটা সময় নেই, যার ফলে যত বেশি এরা মেরুকরণ করতে পারবে, ঝামেলা হবে, গোষ্ঠী দ্বন্দ্ব হবে, তত হচ্ছে এদের ভোট ব্যাংক বৃদ্ধি করা কৌশল। সেটা ভাঙড়ের অনেক নেতারা চেষ্টা করছেন, কিন্তু পুলিশ প্রশাসন করতে দিচ্ছে না, এবং আমরা সজাগ আছি। কারণ এরা যেটা চাইছে যে একটা ধর্মের ভিত্তিতে রাজনীতি, তাহলে আপনি বলুন না, ফুরফুরা শরীফকে সামনে রেখে বা তাদের ফুরফুরা শরীফকে হেডকোয়ার্টার করে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করা হলো? আর কোনো অফিস নেই, ওনার নওশাদ সিদ্দিকীর বাড়ি নেই, ঘর নেই, ভাঙড়ে কোনো অফিস নেই, অর্থাৎ ফুরফুরা শরীফ নামটা কেন রাখলেন, কেন ব্যবহার করছেন? বেরিয়ে আসুন সেখান থেকে। যদি ধর্মনিরপেক্ষতার কথা বলেন তাহলে আপনি ধর্মনিরপেক্ষতার পথে চলুন, সেখানে কোনো ধর্মসভায় আপনাকে ভোট দেবার কথা বলা হবে কেন? আপনার দাদার ধর্মসভা ডেকে আপনাকে কথা বলবে কেন যে মুসলিমদের চেয়ার বাড়াতে হবে? আরে পশ্চিমবঙ্গে আমাদের 42 জন বিধায়ক আছেন, সারা ভারতবর্ষে আমার দুজনের কাছেই প্রশ্ন, সেখানে গিয়ে বলুন কথাটা। আব্দুল সাহেব, সুকেশ দা, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে, আমি একটা ব্রেকে যাব, ব্রেকের পরে এই প্রশ্ন উত্তর নেব, যে মানুষ বা ভোটার, আমরা যারা ভোটার, তারা কি শুধু এই ধর্মের জন্য বা ভোটের জন্য নানান ভাগে বিভক্ত হয়ে যাব? এইটা আমার কাছে প্রশ্ন থাকবে, আপনাদের দুজনের জন্য এই প্রশ্ন থাকবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এই প্রশ্নের উত্তর নেব আপনাদের কাছ থেকে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সুকেশ দা এবং আব্দুল সাহেব, আপনাদের দুজনের কাছেই যে প্রশ্নটা ছুড়ে দিয়ে গিয়েছিলাম, যে আমরা যারা ভোটার তারা কি শুধু ধর্মের ভাগে বিভক্ত হয়ে যাব? যেটা আমাদের রাজ্যে তো এই ধরনের কালচার কোনোদিনই ছিল না। আমরা তো একটা রাজনৈতিক দলকে নির্বাচিত করি, সরকারে পাঠাই, সে কি কাজ করেছে বা করবে তার উপর ভিত্তি করে। এটাই তো হওয়া উচিত বোধহয়। উন্নয়ন করলো কি করলো না, জনগণের কি উন্নয়ন করবে, এটার উপর ভিত্তিতেই তো হওয়া উচিত। সুকেশ দা, দেখুন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর যে পার্সেন্টেজ 2011 সালের সেন্সাস অনুসারে 30% মুসলিম মানুষরা বসবাস করেন পশ্চিমবঙ্গে। অর্থাৎ 294টা সিটে 100টা সিট মুসলমানরা ঠিক করে কে জিতবে কে হারবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 78 জন বিধানসভায় লড়ছেন, সেখানে 42 জন হয়তো বিধায়ক আমরা পাচ্ছি, কিন্তু 100টা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সেখানে মুসলিম অধ্যুষিত হয়েও অনেক মুসলিমরা হিন্দুকে ভোট দিচ্ছে। এটা বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি। অর্থাৎ যোগ্য প্রার্থীকে বিধানসভায় পাঠাবার একটা যে প্রক্রিয়া, সেটা বাংলার মানুষ করে। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে পার্সি দেখে না। যে যোগ্য তাকে বিধানসভায় পাঠাবার ব্যবস্থা বাংলার মানুষ করে। এবং আজকে বাংলার ক্ষেত্রেও দেখা গেছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নে অন্যান্য ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেই রাজ্য থেকে অনেক বেশি এগিয়ে পশ্চিমবঙ্গের সরকার। এবং সেক্ষেত্রে সংখ্যালঘুদের শিক্ষা থেকে তাদের হচ্ছে শিক্ষার ভাতা থেকে শুরু করে শিক্ষার অগ্রগতির জন্য যে প্রচেষ্টা বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, ভারতবর্ষের অন্যান্য মুখ্যমন্ত্রী সেকে করেনি। যার ফলে বাংলার যারা মুসলিম সমাজ আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তিনি তো একজন হিন্দু,
তার হাত দিয়ে জগন্নাথ দেবের মন্দির তৈরি হলো, তার হাত দিয়ে কালীঘাটের স্কাই ওয়াক তৈরি হলো, তার হাত দিয়ে মতুয়া সমাজে ঠাকুরনগরের ডেভেলপমেন্ট হলো, তার হাত দিয়ে তারকেশ্বর হলো, তার হাত দিয়ে ইমাম ভাতা হলো, আজকে দাঁড়িয়ে এইগুলো বলতে হচ্ছে কেন? ভাতা হলো, এটা কি বলতে পারবেন না? দাদা বলছি যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক মমতা একটা মন্দির বন্দ্যোপাধ্যায়। তৈরি এগুলো করা কি কি সরকারের কাজ? উন্নয়নের কাজ? একটা মন্দির এগুলো কি তৈরি করা সরকারের কি কাজ? উন্নয়নের কাজ ধরবো আমরা, নাকি একটা রাস্তা তৈরি করা উন্নয়নের কাজ ধরবো, একটা কলকারখানা, একটা ফ্যাক্টরি হওয়া উন্নয়নের কাজ ধরবো? সেটা ধর্ম থেকে চলে না। একটা সংবিধানে হাসপাতাল হওয়াটাকে উন্নয়নের কাজ ধরবো? শপথ নিয়ে ধর্মের লোক আছে। বেশ, আব্দুল সাহেব কি দেখছেন? আপনি দেখুন যে 26টা হ্যাঁ বলছি, মানুষ আপনাকে ভোট দিয়েছে, সংবিধানে আপনি শপথ নিয়েছেন জনগণের স্বার্থে কাজ করবেন, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে। সরকারের কাজ নয় যে মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা, গুরুদুয়ারা তৈরি করা। আমাদের এখানে আমরা যারা দেখতে পাচ্ছি, আমাদের সরকার শুধু মন্দির মসজিদ কিভাবে তৈরি করবে, ধর্মের মধ্যে ভেদাভেদ বানাবে, জগন্নাথ মন্দির বানাবে, ওদিকে বাবরি মসজিদ ভেঙে যারা রাম মন্দির বানিয়েছে তাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য। সুতরাং এই সরকার কি করছে না করছে উনি তো নিজের কথাতেই বলে দিলেন যে ধর্ম নিরপেক্ষতার ভেসে উনি শুধু মুসলমান না, কোনোদিনই নয়, ধর্মের ভিত্তিতে রাজনীতি উনি সমর্থন করেন, যার কারণে শুভেন্দু অধিকারী বাজে বাজে মন্তব্য করলো তার বিরুদ্ধে কোনো স্টেপ নেন না, হিন্দুত্ববাদকে সমর্থন করেন উনি, যার কারণে আমাদের এখানে যারা হিন্দুত্বের ধ্বজাধারী এবং যারা হিন্দুত্বের নামে দাঙ্গা লাগাতে চাইছে তাদের ব্যবস্থা নিচ্ছেন না। উনি আজকে 26,000 চাকরি যারা চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে, কেন 26,000 চাকরি চলে গেল? আমরা প্রতিনিয়ত লড়াই করছি সাধারণ মানুষের উন্নতির জন্য। অসহায় মানুষের, বঞ্চিত মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, হসপিটাল, চিকিৎসা এসব যাতে পায় তার জন্য প্রচেষ্টা সরকার করবে। সরকারের কোনো কাজ নয় যে একটা জগন্নাথ মন্দির বানাবে, একটা কালীঘাটে স্কাই ওয়াক বানাবে, এসব কাজ সরকারের নয়। এইসব করে সাধারণ মানুষকে বুঝিয়ে ধর্মের ভিত্তিতে উনি ভাগ করতে চাইছেন। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, আমাদেরকে কালিমালিপ্ত করে খুব বেশি লাভ তৃণমূলের হবে না। সাধারণ মানুষ বুদ্ধি বিবেচনা বিবেক রাখে, তারা বুঝতে পারছে কি করতে চলেছে সরকার। আর উনি বারে বারে আমাদের অফিস যদি ফুরফুরায় থাকে তাতে ওনার গাত্রদাহ কোথায়? না আব্দুল সাহেব, বিধানসভা নির্বাচনে কি কোথাও নওশাদ সিদ্দিকী কি চ্যালেঞ্জের মুখে পড়ছেন? রাজনীতি করছেন তো, কেন করছেন? কোনো চ্যালেঞ্জ নেই ওনার কাছে, সাধারণ মানুষ তার উত্তর দেবে, আপনারা দেখতে পাবেন। দেখা যাক, আমাদের সেদিকে নজর থাকবে। আর হয়তো প্রায় 1 বছরের মতন বাকি, 1 বছরের ইনফ্যাক্ট বাকি নেই। কিভাবে বিধায়ক হন দেখি। আচ্ছা দেখা যাক সুকেশ দা, আমাদের সেদিকে নজর থাকবে। আজকের মতো নারদ আমাদের পার্টি যেখানে শেষ করব। আব্দুল সাহেব, আজকে আর সময় নেই, আজকেই আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, কলকাতা টিভি দেখতে থাকুন রাত দিন 7 দিন।